ইউনূস মোদি বৈঠকের পর সম্পর্ক ইতিবাচক ধারায় ফেরার আশা বিশেষজ্ঞদের। অপপ্রচার বন্ধ সহ ভিসা কার্যক্রম জোরদার নিয়েও আলোচনা। সেটার প্রকাশ আপনি পাবেন আপনার ভিসাটা খোলে কিনা, ট্রেন চলাচল শুরু হয় কিনা, সীমান্ত হত্যাকাণ্ড কমছে কিনা। রোহিঙ্গা প্রত্যাবাসনের পথ তৈরি হওয়ায় বিমস্টেক থেকে প্রাপ্তি প্রত্যাশার চেয়েও বেশি। সহযোগিতা বাড়াতে আসিয়ানে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ। ঈদের ছুটির শেষে দিনে কর্মস্থলে ফেরা মানুষের চাপ সড়ক, রেল, নৌপথে। কাল থেকে শুরু অফিস আদালত। এক যুগেও শেষ হয়নি একমাত্র মেরিটাইম বিশ্ববিদ্যালয় নির্মাণ। অধরাই থেকে যাচ্ছে ব্লু ইকোনমির স্বপ্ন। এবং ট্রাম্পের শুল্ক আরোপ মন্দার দিকে ঠেলে দিচ্ছে যুক্তরাষ্ট্রকে। $5 লাখ কোটি বেশি বাজার মূল্য হারিয়েছে ওয়াল স্ট্রিট। গ্লোবাল মার্কেটে হবে ভয়াবহ অবস্থা। সারা বিশ্ব একটা অর্থনৈতিক অস্থিরতার মধ্যে পড়ে যাবে। স্বাগত। এখন বাণিজ্যে শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি গালিব ইবনে রিয়াজ। 5 আগস্টের পর বাংলাদেশে ভারত সম্পর্কে দেখা দেয় টানাপোড়েন। গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে যায় ভারতে। এরপর শুরু হয় ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে নানা রকম অপপ্রচার। পরিস্থিতি আরও উত্তপ্ত হয় যখন ভারত সরকার বাংলাদেশি নাগরিকদের ভিসা কার্যত বন্ধই করে দেয়। নানা অস্থিরতা ছাপিয়ে নরেন্দ্র মোদি ও ডক্টর ইউনূসের বৈঠক আবারও বাংলাদেশ ভারত সম্পর্ক ইতিবাচক ধারায় ফেরার পথ তৈরি করছে বলে মত বিশেষজ্ঞদের। ব্যাংককে বিমস্টেক সম্মেলনের 500 বৈঠকে উঠে আসে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা, সীমান্ত হত্যা বন্ধ, তিস্তার পানি বন্টন এবং ভিসা সমস্যা নিয়েও আলোচনা হয়। আরও জানাচ্ছেন শাহাদাত অগ্র। জুলাই গণঅভ্যুত্থানের মুখে ভারতে আশ্রয় নেওয়ার পরপরই শেখ হাসিনার সঙ্গে দেখা করেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এরপর থেকেই দ্বিপাক্ষিক সম্পর্কে দেখা দেয় অস্থিরতা। হিন্দুদের ওপর যে ধরনের অত্যাচার হচ্ছে, ভারতীয় সংবাদ মাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ নিয়ে প্রকাশিত সংবাদ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এরই মধ্যে পূর্ব ঘোষণা ছাড়াই গোমতী নদীর বাঁধ ছেড়ে দেয়ায় দক্ষিণ পূর্বাঞ্চলের 15টি জেলা প্লাবিত হয়। ক্ষতিগ্রস্ত হয় প্রায় 50 লাখ মানুষ। পরিস্থিতি আরও উত্তপ্ত হয় যখন বাংলাদেশি নাগরিকদের ভিসা দেয়া কার্যত বন্ধ করে দেয় ভারত সরকার। অন্তর্বর্তীকালীন সরকার শুরু থেকেই গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে চায়। তবে তাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান এখনও স্পষ্ট নয় বলে অভিযোগ করেছে বাংলাদেশ। এরই মধ্যে থাইল্যান্ডে বিমস্টেক অন্তর্ভুক্ত 7 দেশের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে এই সম্মেলনের সাইডলাইনে আলোচিত বৈঠকটি অনুষ্ঠিত হয় ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে। বৈঠকে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে মোদির সঙ্গে কথা বলে প্রধান উপদেষ্টা। পাশাপাশি ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী নেতিবাচক কর্মকাণ্ড নিয়েও আলোচনা হয়। বিশ্লেষকরা বলছেন এ বৈঠক দুই দেশের জন্যই ইতিবাচক। আমরা অনুরোধ করেছি, কিন্তু অনুরোধের পাশাপাশি আরও কিছু বিষয়গুলি থাকে যে বিষয়গুলো নিয়ে আরেকটু বোধহয় চিন্তা বা কাজ করার সুযোগ আছে বলে আমি মনে করছি। বাংলাদেশি নাগরিকদের ভিসা কার্যত বন্ধ করায় বাংলাদেশ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি ভারতের ক্ষতিও কম নয়। তাই এই আলোচনা ভিসা কার্যক্রম শুরুর পথে ইতিবাচক ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। ভিসার অবশ্যই একটা বিরূপ একটা অভিঘাত একটা সৃষ্টি করছে। এই যে পিপল টু পিপল কানেক্টিভিটি সমস্যা আমরা ফেস করছি, যেরকম আমরা মেডিকেল ভিসা, ধরেন এডুকেশনাল ভিসাগুলা এবং ট্যুরিজমের জন্য একটা বেশ একটা ভালো একটা পিপল টু পিপল কন্ট্যাক্ট হতো। অন্যদিকে প্রধান উপদেষ্টার মুখে উঠে আসে সীমান্ত হত্যা ও তিস্তা নদীর পানি বন্টনের ন্যায্য হিস্সা
নিশ্চিতের বিষয়টি। বায়োল্যাটারাল ইস্যু প্রায় অনেকগুলো এখানে কাভার হয়েছে, যেরকম সীমান্ত কিলিংস, তারপরে আমাদের ওয়াটার গ্যাঞ্জেসের তিস্তার ইস্যুসগুলা কাভার হয়েছে। পারস্পরিকভাবে তারা দুজনের প্রতি কতটা দায়বদ্ধতা বোধ করেন সেটার প্রকাশ আপনি পাবেন। আপনার ভিসাটা খোলে কিনা, ট্রেন চলাচল শুরু হয় কিনা, সীমান্ত হত্যাকাণ্ড কমছে কিনা, সেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, তারা দুজন যে কথা বলেছে সে কথাটা বাস্তবে কাজে লাগছে। এছাড়াও নরেন্দ্র মোদীর মুখে উঠে আসে বাংলাদেশের নির্বাচন ও সংখ্যালঘুদের কথা। প্রধান উপদেষ্টা মহোদয় নির্বাচনের ব্যাপারে গুরুত্ব দিয়ে একটা কথা বলেছেন, তো সেটার কিন্তু অডিয়েন্স আপনি শুধু ব্যাংকক নয়, এটার আরও বড় অডিয়েন্স আছে। তবে বাংলাদেশ ভারত সম্পর্ক স্বাভাবিক করতে চায় বাংলাদেশ, তা স্পষ্ট হয়েছে এই বৈঠক বাংলাদেশের আমন্ত্রণে হওয়ায়। তবে বৈঠকে উঠে আসা বিষয়ের কোনগুলো বাস্তবায়ন করবে ভারত তা এখন দেখার বিষয়। শাহাদাত অফরো, এখন, ঢাকা। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ার উদ্যোগ এবং অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠকের পর বিমস্টেকের মর্যাদা আরও বাড়ল বলে মনে করছেন ভূ রাজনৈতিক বিশ্লেষকরা। এবারের বিমস্টেকে বাংলাদেশের সাফল্য অনেক বেশি বলেও মনে করা হচ্ছে। ভারত বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক হলে উভয় দেশই লাভবান হবে। এটি বরফ গলানোর সূচনা হলেও বৈঠকের সাফল্য নির্ভর করছে ভারতের সদিচ্ছার উপর। আরও জানাচ্ছেন হাসিব বিল্লাহ। Nobel Peace Laureate 2006, Professor Muhammad Yunus, a Bangladeshi social entrepreneur. He's done 2015 সালে ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত 120তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে নোবেলজয়ী অধ্যাপক ইউনূসকে স্বর্ণপদক প্রদান করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 10 বছর আগের সেই চেক পোশাক গায়ে সেদিনের বাধাই করা ছবিটি নরেন্দ্র মোদীর হাতে তুলে দেন সহস্র শহীদের রক্তে গোড়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। প্রতিবেশী পলাতক প্রধানমন্ত্রীর আশ্রয়দাতা দেশের সরকার প্রধানকে তিনি বলেন, দুই দেশের জনগণের কল্যাণে ভারতের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ। 8 মাস আগের গণ অভ্যুত্থানের পর ঢাকা দিল্লি সম্পর্ক টানাপোড়েনের মধ্যে এই প্রথম অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক। ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলনের পর ইউনূস মোদীর বৈঠকে দুই দেশের স্বাভাবিক সম্পর্কের শুরু বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। নরেন্দ্র মোদীর সাথে তার যে সাইডলাইনে যে বৈঠকটি হয়েছে, এটি আমি বলবো আমাদের দিক থেকে দেখলে পরে খুবই সফল বৈঠক। কারণ আপনি জানেন যে এই ধরনের বৈঠকে আসলে কোনো প্রিফিক্সড এজেন্ডা থাকে না, কিন্তু আপনি যদি কেয়ারফুলি দেখেন যে যেটুকু তথ্য আমাদের হাতে আছে, তাতে মনে হয়েছে যে সমস্ত বিষয়ের অবতারণ আমরা করেছি ভারতের সাথে আলোচনায়, তার প্রত্যেকটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সত্যিকার অর্থে ভারতের সাথে আমাদের বরফ গলন হবে কি না সেটি আসলে নির্ভর করবে অনেকাংশে ভারতের সদিচ্ছার উপরে, রাজনৈতিক সদিচ্ছার উপরে। আমাদের দিক থেকে আমাদের ভারতের সাথে সম্পর্কের স্বাভাবিকীকরণের যে সদিচ্ছা, আমি মনে করি তার পূর্ণাঙ্গ বহিঃপ্রকাশ ঘটেছে। এদিকে বিমস্টেক সম্মেলন থেকে ঘোষণা আসে, বাংলাদেশে আশ্রয় নেয়া তালিকাভুক্ত 8 লাখ রোহিঙ্গার তালিকা থেকে প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গাকে মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য চিহ্নিত করেছে দেশটির কর্তৃপক্ষ। একই সাথে তাদেরকে ফেরত নেওয়ার ব্যাপারেও বাংলাদেশকে নিশ্চয়তা দিয়েছে মিয়ানমার। তবে প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত শুরু করার আহ্বান জানান এই বিশ্লেষক। মিয়ানমারের পক্ষ থেকে তাদের উপপ্রধানমন্ত্রী বলেছেন যে তারা সম্মত হয়েছেন, শুরুতে তারা 1,80,000 রোহিঙ্গা ফেরত নেবেন। এই মাল্টিল্যাটারালিজম এবং এটি খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। এটা দেখেন মাল্টিল্যাটারাল প্ল্যাটফর্মে কিন্তু হলো শেষ পর্যন্ত, এটা কিন্তু বায়োল্যাটারাল অনেক মিটিং আমাদের হয়েছে, সেখান থেকে ঘোষণা আসেনি। আজকে বিমস্টেকের বৈঠকে গিয়ে ঘোষণা এসছে। এদিন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিণী আমাসুদিয়ার সাথে বৈঠকে দুই নেতা বাণিজ্য ও সহযোগিতা সম্প্রসারণের অঙ্গীকার করেন। বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা উদ্ধারে দেশটির সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। দ্বিপক্ষীয় বৈঠকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কাছে ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান ডক্টর ইউনূস। এদিন নেপাল ও ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন অন্তর্বর্তী সরকার প্রধান। সম্মেলনে তৃতীয়বারের মতো বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমস্টেকের সভাপতির দায়িত্ব নেয় বাংলাদেশ। And the government of Bangladesh, I would like to place on record our deep appreciation, particularly because this is the first time Bangladesh is assuming the chairmanship of BIMSTEC
after the establishment of BIMSTEC Secretariat. It is with great humility that I accept the onerous responsibility for Bangladesh to lead the organization. ভূরাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিমস্টেক সম্মেলন ছাড়িয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আরো উজ্জ্বল হলো বাংলাদেশের অবস্থান। Bangladesh will remain committed to actively promoting and enhancing the interests of the BIMSTEC region to achieve our common objectives with unwavering determination to bring about shared prosperity. Bangladesh is committed to working closely with all member states to materialize the purpose and objectives of the organization and to enhance the visibility of BIMSTEC. I would count on the wisdom and the foresight of the leaders and understanding of the range of actors and stakeholders within BIMSTEC's process. Let's work to build a prosperous, stable, harmonious region that our people aspire. We look forward to see you all in Dhaka for the 7th BIMSTEC Summit. অন্যদিকে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক জোট আসিয়ানে বাংলাদেশের সদস্য পদের জন্য থাইল্যান্ডের বিশিষ্টজনদের আহ্বান জানান অন্তর্বর্তী সরকার প্রধান। শুক্রবার থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী, শীর্ষ ব্যবসায়ী, শিক্ষাবিদ ও নাগরিক সমাজের নেতাদের সঙ্গে এক প্রাতরাশ বৈঠকে অধ্যাপক ইউনুস বলেন, এই পথই আমাদের ভবিষ্যৎ। থাইল্যান্ড থেকে হাসিব বিল্লাহ এখন। প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নেওয়ার ঘোষণায় রোহিঙ্গা ক্যাম্পে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এ নিয়ে আরও জানতে চাই, কক্সবাজারের কুতিপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মনতোষ বেদজ্ঞ। মনতোষ, জানতে চাই যে এই খবর নিশ্চয়ই রোহিঙ্গা ক্যাম্পে ছড়িয়ে গেছে, তারা নিজ মাতৃভূমিতে ফিরতে কতটুকু মরিয়া হয়ে আছেন কিংবা কি প্রতিক্রিয়া তাদের মাঝে? গালিব, 2017 সালের 25শে আগস্টের পর থেকে মূলত বাংলাদেশে রোহিঙ্গাদের ঢল শুরু হয়েছিল এবং বর্তমানে প্রায় 12 লাখের বেশি রোহিঙ্গার বসবাস, বিশেষ করে কক্সবাজারের উখিয়া টেকনাফ উপজেলার 33টা আশ্রয় শিবির এবং নোয়াখালীর ভাসানচর এলাকায় কিছু রোহিঙ্গা শরণার্থী রয়েছে। সব মিলিয়ে 12 লাখেরও বেশি রোহিঙ্গার বসবাস বর্তমানে বাংলাদেশে রয়েছে এবং এই বিপুল সংখ্যক রোহিঙ্গাকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ নানাভাবে আসলে তৎপরতা চালিয়ে আসছে, কূটনৈতিক তৎপরতা চালিয়ে আসছে এবং আন্তর্জাতিক মহল থেকে এ ব্যাপারে কিন্তু সহযোগিতা চাওয়া হয়েছে বারবার। এবং আমরা দেখছি যে এমনই একটি পরিস্থিতিতে মিয়ানমার কর্তৃপক্ষ ঘোষণা করেছে 1,80,000 রোহিঙ্গাকে তারা ফেরত নেওয়ার মতো যোগ্য হিসেবে আসলে তারা চিহ্নিত করেছে এবং আরো 70,000 রোহিঙ্গার পরিচয় যাচাই বাছাইয়ের কাজ চলছে। সব মিলে 8 লাখ রোহিঙ্গার তালিকা 2018 থেকে 2022 সালের মধ্যে মিয়ানমারকে হস্তান্তর করেছিল বাংলাদেশ এবং সেই তালিকার যাচাই বাছাইয়ের মাধ্যমে এখন পর্যন্ত 1,80,000 রোহিঙ্গাকে তারা ফেরত যাওয়ার যোগ্য হিসেবে শনাক্ত করেছে। অর্থাৎ তাদের মিয়ানমারের নাগরিক হিসেবে তাদের যে স্বীকৃতি সেটি তারা আনুষ্ঠানিকভাবে দিয়েছে, সেটি এখানে রোহিঙ্গা নেতারা বলছেন। এবং রোহিঙ্গা নেতাদের অনেকের সাথে আমাদের কথা হয়েছে, সাধারণ রোহিঙ্গাদের সাথেও কথা হয়েছে। তারা যেটি বলছেন যে মূলত মিয়ানমার তাদের যে নাগরিকত্ব সেই বিষয়টি যে 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নেওয়ার বিষয়টি যে স্বীকার করেছে তারা যে সেই দেশের নাগরিক, সেই বিষয়টি নিয়ে তারা খুশি। তবে এটি অত্যন্ত ইতিবাচক দিক এবং এটি বাংলাদেশ সরকারের একটি সফলতা, তারা কূটনৈতিক সফলতা তারা বলছেন। তবে তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হবে, মিয়ানমারের কোন স্থানে তাদের কোথাও কোনো নিরাপদ জোন তৈরি করা হয়েছে না সে বিষয়ে যেহেতু এখনো মিয়ানমার সরকারের সুস্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি, সেই কারণে তাদের মাঝে একটা শঙ্কা কিন্তু রয়ে গিয়েছে। বিশেষ করে তারা যেটি বলছে যে মূলত মিয়ানমারের যে রাখাইন রাজ্য তাদের আদি আবাস ভূমি রয়েছে, যেই জায়গায় তারা বেড়ে উঠেছেন, জন্ম নিয়েছেন এবং যে জায়গা থেকে তারা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন, সেই জায়গাটিতে যেহেতু এই মুহূর্তে মিয়ানমার সরকারের বাহিনীর যেহেতু নিয়ন্ত্রণ নেই এবং সেখানে বর্তমানে মিয়ানমারের যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি তাদের নিয়ন্ত্রণে মূলত প্রধানত সেখানেই আরাকান রাজ্যে মূলত সেই বাহিনীটির নিয়ন্ত্রণ রয়েছে। এখন এমন পরিস্থিতিতে যে দুটি পক্ষ আসলে তৈরি হয়েছে, বিশেষ করে মিয়ানমার সরকারি কর্তৃপক্ষ এবং মিয়ানমারের যে আরাকান আর্মি, এর মধ্য দিয়ে আসলে কতটা দ্রুত সম্ভব তাদের নিরাপদ টেকসই প্রত্যাবাসনের বিষয়টি কতটা দ্রুত আসলে করা সম্ভব সেটি নিয়ে এখনো রোহিঙ্গাদের মাঝে শঙ্কা রয়েছে। তারা একটি স্থায়ী সমাধান আসলে এটির চান। গালিব, এই ছিল আমার কাছে সবশেষ।
কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে যুক্ত ছিলেন সহকর্মী মনতোষ বেদজ্ঞ। এবারে ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরার খবর। ঈদের লম্বা ছুটির আজ শেষ দিন। ছুটি কাটিয়ে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। কমলাপুর রেল স্টেশন থেকে এসে খবরাখবর রাখছেন সহকর্মী রাব্বি হোসেন যুক্ত হয়েছেন ইতিমধ্যে তিনি আমার সঙ্গে। রাব্বি, কি অবস্থা? আজকে তো শেষ দিন, আগামীকাল থেকেই তো সে কর্মব্যস্ত জীবন আবার শুরু হবে। ফিরতি পথে কোনো ভোগান্তি চোখে পড়ছে কিনা? গালিব, ফিরতি পথের যে ভোগান্তির কথা বললেন সেটি একেবারেই সঠিক যে আজকে যেহেতু ঈদের ছুটির একেবারেই শেষ দিন, আগামীকাল থেকে এই যে নগরবাসী যারা আছেন, যারা ঢাকায় যারা কর্মজীবী মানুষ আছেন, তারা তাদের কর্মস্থলে তাদের প্রবেশ করবেন, তাদের আবারও এই যে কর্মব্যস্ত জীবন সে জীবন শুরু হবে। যার কারণে আজকে কিন্তু অনেকটা তড়িঘড়ি করে অনেকেই আসলে আজকে ঢাকায় ফিরছেন এবং প্রতিটি ট্রেনেই কামরাতে আমরা দেখেছি যে ট্রেনগুলো এই ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করেছে সবগুলো ট্রেনেই যাত্রীর সংখ্যা অনেক বেশি ছিল। যার কারণে এখানে যাত্রীরা বলছেন যে আসতে তাদের ট্রেন সময় মতো ছাড়লেও ভিতরের যে পরিবেশ, অর্থাৎ স্ট্যান্ডিং টিকিট দিয়ে যাত্রীদের ঠাসা ছিল যারা টিকিট কেটেছেন। আবার অনেকে বলছেন যে তারা কেবিন ভাড়া করেও তারা স্বস্তি নিয়ে ঢাকায় আসতে পারেননি, যার কারণ একটা দীর্ঘ পথ। আমি একজনের সঙ্গে কথা বলেছি, তিনি পঞ্চগড় থেকে এসেছেন, অর্থাৎ পঞ্চগড় যেহেতু একেবারে শেষ স্টেশন, পঞ্চগড় থেকে ঢাকায় 12 ঘন্টারও একটি সময়ের বেশি সময় লাগে এই যে যাত্রা। সেখানে অনেকে ঠিকমতো দাঁড়াতে পারেনি, বসতে পারেনি, ওয়াশরুমে যেতে পারেনি, অনেকে শিশু কন্যা নিয়ে এসেছেন, ছোট ছোট বাচ্চাদের নিয়ে এসেছেন, পরিবারের স্বজনরা এসেছেন, বৃদ্ধরা এসেছেন। যার কারণে ট্রেন সময় মতো ছাড়লেও তাদের ভোগান্তি রয়েছে, এই চিত্র রয়েছে। তবে কিছু কিছু জায়গায় স্বস্তিও রয়েছে, অর্থাৎ যারা কাছের দূরত্বে রয়েছে, কিশোরগঞ্জ, নরসিংদী বা এই এলাকার যারা যাত্রীগুলো রয়েছেন, তারা বলছেন তারা স্বস্তিতে আজকে ঢাকায় ফিরেছেন, অনেকটা আনন্দ নিয়ে তারা ঈদ উদযাপন করেছেন পরিবারের সঙ্গে, পরিবারের মানুষের সঙ্গে, এবং এসে তারা আজকে তাদের কর্মজীবনে প্রবেশ করবেন এই আনন্দটাই তারা প্রকাশ করছেন। এবং বলছেন যে তারা যেহেতু ঈদের এবার লম্বা ছুটি পেয়েছেন, কেউ 7 দিন পেয়েছেন, কেউ 9 দিন ছুটি পেয়েছেন, যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তারা 9 দিন ছুটি পেয়েছেন, তারা আগামীকাল থেকে তাদের এই অফিসে জয়েন করবেন বা অফিসে এই তাদের আবারও কর্মজীবন শুরু করবেন। যার কারণে তাদের এই লম্বা ছুটি অনেকটা স্বস্তির ছিল, আনন্দ ছিল। অনেকে বলছেন ঢাকা থেকে যখন তারা বাড়িতে গিয়েছেন ঈদের ছুটি কাটাতে, তখন যেমন স্বস্তি নিয়ে ফিরেছেন, অনেক যাত্রী আজকেও তারা স্বস্তি নিয়ে আবারও ঈদ কাটিয়ে ঢাকায় ফিরেছেন। তবে স্বস্তি অস্বস্তি দুটো খবরই কিন্তু রয়েছে আজকে এই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। এবং এখানে যাত্রীরা একটা কথাই বলছেন যে তারা আবারও কর্মজীবনে যাবেন, আবারও তাদের ব্যস্ত জীবন শুরু হবে, এই তারা প্রত্যাশা করছেন। এই ছিল আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সবশেষ খবর। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। আমরা শুনছিলাম যে ঈদের ছুটি শেষে রাজধানীতে ফেরা মানুষের গল্প। এবারে একটু শুনতে চাই যে চট্টগ্রামে কেমন মানুষজন আবার কর্মস্থলে ফিরছেন, কীভাবে ফিরছেন, সেখানকার খোঁজখবর রাখছেন সহকর্মী জিয়াদ মাহমুদ হোসাইন জিয়াদ। এছাড়াও চাঁদপুর থেকে যারা ফিরছেন তাদের খোঁজখবর রাখছেন তালহা জুবায়ের। শুরুতে হোসাইন জিয়াদ, আপনার কাছ থেকে জানতে চাই যে কি অবস্থা চট্টগ্রামে তো এই বন্দরনগরীতে অনেক মানুষ আবারও ছুটি শেষে ফিরেন, কোনো সে জায়গায় যানজটের কোনো খবর এখন পর্যন্ত আপনি পেয়েছেন কিনা? গালিব, নিশ্চয় যে কোনো উৎসব পার্বণে যেহেতু একটি বিশাল সংখ্যক মানুষ চট্টগ্রামের মতো শহর থেকে দুই পাশে, আমি যদি বলি চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী যে মহাসড়ক কিংবা চট্টগ্রাম থেকে ঢাকা থেকে শুরু করে সিলেট এবং পুরো দেশের যে মহাসড়ক, দুই মহাসড়কে অন্তত 15 থেকে 20 লাখ মানুষ নগরী ছেড়ে যায় এবং আরও 10 থেকে 15 লাখ মানুষ এই নগরীতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রবেশ করে। তারা একই সাথে আসলে এই সময়টি এই নগরী কেউ ছেড়ে যায়, আবার কেউ এই নগরীতে ঈদের ছুটি শেষে প্রবেশ করে। ফলে সড়কে যে যানবাহন কিংবা মানুষের চাপ সেটি স্বাভাবিকভাবেই বেশি। আর ঈদকে ঘিরে বিশেষ করে টিকিট পাওয়া নিয়ে দুশ্চিন্তা, সড়কের দুর্ঘটনা, যানজট কিংবা বাড়তি ভাড়া, ভোগান্তি, এই বিষয়গুলো আসলে থাকেই। তারপরও সারা বছর এই অনাত্মীয়ের শহরে যে মানুষের বসবাস, ঈদ উৎসব পার্বণকে ঘিরে এই ক্লান্তির শহরে যেখানে তারা দুশ্চিন্তায় থাকেন, পরিশ্রমে থাকেন,
সেটি কাটিয়ে ওঠার জন্য আসলে উৎসবকে ঘিরে তারা বাড়ির দিকে যান, আড্ডা আনন্দ কিংবা উল্লাসে মাতেন। সামাজিক কিংবা রাজনৈতিক চিন্তার যে পরিসর সেটিও তাদের বাড়ে, খুনসুটি বাড়ে। আত্মীয় স্বজনের সাথে দেখা করে আবারও তাদের আসলে এই কর্মস্থলে আবারও ফিরে আসতে হয় জীবনযাপনের তাগিদে। এবং আমরা দেখছি আজকে যেই চট্টগ্রাম কক্সবাজার যে মহাসড়ক, সেই মহাসড়কের নতুন ব্রিজের যে প্রবেশমুখ, সেখানে আমরা একেবারে সকাল থেকে রাত পর্যন্ত মানুষের আসলে চাপ, একের পর এক গাড়ি আসছে এই প্রবেশ মুখগুলোতে, লম্বা লাইন গাড়ির। এবং যারা আসছেন বিভিন্ন প্রান্ত থেকে তাদের ভোগান্তির কথা বলছিলেন। বিভিন্ন রুটে আসলে 10 থেকে 20 টাকা বা 50 টাকা পর্যন্ত বাড়তি ভাড়া কিন্তু নেওয়া হচ্ছে কক্সবাজারের এই রুটে, বিশেষ করে চন্দনাইশের পর থেকে লোহাগাড়া, সাতকানিয়া, কক্সবাজার রুট পর্যন্ত। আর পাশাপাশি একটু বলে রাখি যে শহরের যে প্রবেশ মুখ, সেখানে আমরা সিএনজির যে সারি সেটি দেখতে পাচ্ছেন। ছোট ছোট যানবাহনে আবার শহরে প্রবেশ করতে হয় এখান থেকে, সেখানেও কিন্তু কিছুটা বাড়তি ভাড়া, অন্য সময়ের তুলনায় বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। তবে এইবার কিন্তু আলোচনায় উঠে এসেছিল কক্সবাজার মহাসড়কটি ঈদের দিন থেকে শুরু করে পরপর 3 দিনে আসলে বেশ কয়েকটি দুর্ঘটনায় মানুষ প্রাণ হারিয়েছে, 16-17 জনের মতো মানুষ প্রাণ হারিয়েছে এবং 2টি পরিবার একেবারে নিঃস্ব হয়ে গিয়েছে। তো এই রুটটি বা এই মহাসড়কটি 6 লেন করার দাবি উঠেছে, নিরাপদ নিশ্চিত করার দাবি উঠেছে সব মহল থেকে। তবে এই দুর্ভোগ দুশ্চিন্তা নিয়েই কিন্তু এখনো মানুষ ঘরে ফিরছেন। আজকে থেকে বেসরকারি অফিসগুলো খুলেছে, কালকে থেকে পুরোদমে শহর আসলে কর্মব্যস্ত হয়ে উঠবে। গালিব, আমরা চট্টগ্রামের খবর শুনছিলাম সহকর্মী হোসেন জিয়াদের কাছ থেকে। এবারে চাঁদপুর লঞ্চ ঘাটের খবর একটু জানতে চাই তালহা জুবায়ের। তালহা, এই পদ্মা সেতু চালু হওয়ার পর দক্ষিণবঙ্গের মানুষ বিশেষ করে পদ্মা সেতুর উপরে নির্ভর হলেও চাঁদপুরের মানুষ কিন্তু লঞ্চের উপরেই ভরসা রেখেছিলেন আমরা যতদূর জানি। কি অবস্থা, চাঁদপুর থেকে ফেরা মানুষের চাপ কেমন দেখছেন? আসলে গালিব, যেটা বলছিলেন, নৌপথে সহজ যোগাযোগ এবং নিরাপদ আরামদায়ক যোগাযোগ হওয়ার কারণে কিন্তু চাঁদপুর সহ শুধু চাঁদপুর নয়, আশপাশের লক্ষ্মীপুর, নোয়াখালী কিংবা শরীয়তপুরের মানুষজন কিন্তু মূলত ঢাকা থেকে যোগাযোগের জন্য লঞ্চ যাত্রাকেই কিন্তু বেছে নিয়ে থাকে। তো তারও ব্যতিক্রম কিন্তু এবারও হয়নি। মূলত দীর্ঘ সময় পরিবার পরিজনের সাথে ঈদের ছুটি উপভোগ করে কিন্তু এখন মানুষজন তাদের কর্মস্থলে ফিরে যাচ্ছেন। সকাল থেকে আসলে আমি দেখতে পেয়েছি চাঁদপুরের এই লঞ্চ ঘাটে কিন্তু যাত্রীদের বেশ উপচে পড়া ভিড় কিন্তু লক্ষণীয় রয়েছে। আসলে এই এখন পর্যন্ত সকাল 10টা পর্যন্ত চাঁদপুর থেকে, এই বন্দর থেকে মোট 12টি লঞ্চ কিন্তু ছেড়ে গিয়েছে। এর মধ্যে 8টি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে কিন্তু ছেড়ে গিয়েছে। এর মধ্যে মাত্র 2টি লঞ্চ কিন্তু ঢাকা নারায়ণগঞ্জ থেকে এই চাঁদপুর লঞ্চ ঘাটে এসে পৌঁছেছে। আসলে আমি কথা বলেছিলাম বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের সাথে এবং যারা যাত্রী রয়েছেন তাদের সাথে। যাত্রীরা বলছেন যে অন্যান্য সময়ের তুলনায় কিন্তু নির্বিঘ্নে এবং তারা ফিরতে পারছেন। তাদের নিরাপত্তা জনিত কোনো ধরনের কিন্তু আসলে সমস্যার সম্মুখীন তারা হননি বলে কিন্তু জানিয়েছেন। আর আরো একটি বিষয় তারা যেটা সবচেয়ে গর্ব করে বলছেন যে মূলত এই সময়টাতে এসে অন্যান্য সময়ে ঈদের সময়টাতে স্বাভাবিক সময়ের তুলনায় কিন্তু ভাড়া, যেই লঞ্চের যে ভাড়া রয়েছে তা কিন্তু 1 গুণ কিংবা দ্বিগুণও কিন্তু বৃদ্ধি করা হয়ে থাকতো। কিন্তু এই বছর কিন্তু লঞ্চের ভাড়া একদম নির্ধারিত ভাড়াই রয়েছে। তবে তারা বলছেন যে অন্যান্য সময় তুলনায় কিন্তু এখন যাত্রীদের চাপ বেশ কয়েক গুণ কিন্তু বেড়েছে। আসলে আমি বিআইডব্লিউটি এর কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা যেটা বলছেন যে চাপ কিছুটা বাড়লেও আসলে তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। তবে অতিরিক্ত যাত্রী হওয়ার কারণে কিন্তু অনেক যাত্রী কিন্তু তাদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লঞ্চে উঠছেন। আসলে আমরা দেখছিলাম যে ছেড়ে যাওয়ার পরে কিন্তু অনেক যাত্রীদেরকে কিন্তু লঞ্চের ছাদেও দেখতে পাওয়া যাচ্ছে। তো সবকিছু মিলে গালিব, এই ছিল আমার চাঁদপুর থেকে যাত্রা সবশেষ। চাঁদপুর থেকে ঈদের ছুটি শেষে ফেরা মানুষের খবর জানাচ্ছিলেন সহকর্মী তালহা জুবায়ের। দক্ষ জনবলের অভাব আর প্রযুক্তিগত দুর্বলতায় থমকে আছে দেশে বিশাল সমুদ্র সীমার সম্পদ আহরণ। প্রতিযোগী দেশগুলো অনেক দূর এগিয়ে গেলেও এ নিয়ে উদাসীন দেশের নীতি নির্ধারকরা। এদিকে দক্ষ জনবল গড়ে তুলতে 1 যুগ আগে চট্টগ্রামে শুরু হয় একমাত্র মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের কাজ, কিন্তু অজানা কারণে এখনও শেষ হয়নি নির্মাণ। ফলে অনেকটা অধরাই থেকে যাচ্ছে ব্লু ইকোনমির স্বপ্ন। আরও জানাচ্ছেন শোয়েব রহমান। 1,18,000 বর্গ কিলোমিটার সমুদ্র সীমা, সাথে 200 নটিক্যাল মাইল পর্যন্ত একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল। তবে ব্লু ইকোনমির বিলিয়ন বিলিয়ন ডলারের সে সম্ভাবনা নিংড়ে নেয়ার কাজ এখনও শুরু করতে পারেনি বাংলাদেশ, যার প্রধান বাধা দক্ষ জনশক্তি ও প্রযুক্তিগত দুর্বলতা। ব্লু ইকোনমিতে বাংলাদেশের অপার সম্ভাবনা থাকলেও তা সেভাবে কাজে লাগানো যায়নি।
এ খাতে দক্ষ জনবল সংকট এখনও প্রকট। এ অবস্থা থেকে উত্তরণে কর্ণফুলী তীরে গড়ে উঠছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি। এক সময়ের ধুধু বালুচরে মাথা তুলে দাঁড়াচ্ছে একের পর এক স্থাপনা, যা 2026 সালের জুনের মধ্যে রূপ নেবে একটি পরিপূর্ণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সে লক্ষ্যেই বাকুলিয়ার হামিদচরে চলছে মহাকর্মযজ্ঞ। 2013 সালে দক্ষিণ এশিয়ার তৃতীয় ও বিশ্বের 12তম মেরিটাইম ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করে সরকার। বাকুলিয়ার হামিদচরে 106 একর জায়গায় 38টি ভবন নির্মাণে 1183 কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। তবে এক যুগ পরও শেষ হয়নি এর কাজ। মাঝে অর্থনৈতিক ভঙ্গুর পরিস্থিতিতে 1017 কোটি টাকায় 19টি ভবন নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়। তবে অন্তর্বর্তী সরকার আসার পর কিছুটা বেড়েছে কাজের গতি। আমাদের কার্যক্রমের অগ্রগতি অনুযায়ী অদ্যাবধি প্রায় 40% ভৌত অগ্রগতি হয়েছে। আর্থিক অগ্রগতি আমাদের প্রায় 30% আর্থিক অগ্রগতি। তো আশা করি যেহেতু আমাদের কাজ এখন দ্রুত এগিয়ে চলছে, সামনে আমাদের ভৌত এবং আর্থিক অগ্রগতি দ্রুত করা সম্ভব হবে ইনশাল্লাহ। ক্যাম্পাসের জন্য নির্ধারিত জায়গায় এখন তুমুল ব্যস্ততা। এখানে গড়ে উঠেছে 6 তলা 2টি একাডেমিক ভবন, যেখানে থাকবে 52টি শ্রেণীকক্ষ। পাশাপাশি থাকবে একাডেমিক ভবন, শিক্ষক কর্মকর্তাদের ডরমিটরি, শিক্ষার্থীদের আলাদা ছাত্রাবাস। এছাড়া গবেষণা ও ব্যবহারিক কাজের জন্য থাকবে একটি পন্টুন জেটি। কার্যক্রম পূর্ণ গতিতে এগিয়ে যাচ্ছে। আমরা আশাবাদী আগামী 2026-এর জুনের মধ্যে আমাদের এই প্রকল্প যে বিভিন্ন কার্যক্রম শেষ করে আমাদের অস্থায়ী ক্যাম্পাস থেকে আমরা স্থায়ী ক্যাম্পাসে আমাদের কার্যক্রম এখানে নিয়ে আসতে পারবো। আমার ইতিহাস অনেক বড়। এখানে আমাদের ছাত্রছাত্রীদের জন্য যে সুযোগ সুবিধা, যেটা আমরা ঢাকায় হয়তো স্থানের অভাবে আমরা সেটা করতে পারছি না, এবং শিক্ষকদের জন্য বা অন্যান্য যারা স্টাফ থাকবেন তাদের জন্য যথেষ্ট পরিমাণ এখানে আমাদের সুবিধা থাকবে। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হচ্ছে রাজধানীর মিরপুরে ভাড়া করা 2টি ভবনে। স্থান স্বল্পতা ও সুযোগের ঘাটতির কারণে কেবল 5টি বিষয়ে পাঠদান চলছে। এছাড়াও ব্যবহারিক জ্ঞানের জন্য নির্ভর করতে হচ্ছে অন্য বিশ্ববিদ্যালয়ের ওপর। আসলে গবেষণার সুযোগ থেকে শুরু করে সব ধরনের ফেসিলিটিস, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থেকে শুরু করে সব ধরনের অ্যাক্টিভিটিসের একদম ভালো সুযোগ পাবে। আমাদের হল ভাড়াটাও অনেক বেশি, যেটা পাবলিক ইউনিভার্সিটি অনুযায়ী যেটা হওয়ার কথা ছিল না। তো আমরা যদি পার্মানেন্ট ক্যাম্পাসে আসি তখন আমরা মনে করতে পারি যে এটা অনেক রিডিউস হবে, আশা করতেছি আমরা। ইনিশিয়াল স্টেজে আমরা এমআইএসটি, বুয়েট এইসব ইউনিভার্সিটিগুলোর সাথে কোলাবোরেশনে গিয়ে ওদের ল্যাবগুলো আমরা ইউজ করছি। তো যদি আমরা এই পার্মানেন্ট ক্যাম্পাসে চলে আসতে পারি তাহলে আমাদের আর অন্য ইউনিভার্সিটির উপরে রিলাই করতে হচ্ছে না। ফ্যাসিলিটিস বাড়বে, আমাদের জায়গা অনেক বেশি, এখানে আরও ডিপার্টমেন্ট, আরও ফ্যাকাল্টিস নিয়োগ হবে। কিন্তু আমাদের এখানে একটা জিনিসে আমাদের মনোযোগ দেওয়া উচিত, সেটা হচ্ছে গিয়ে কোয়ালিটি সম্পন্ন শিক্ষক। এই বিশ্ববিদ্যালয়ে সমুদ্র গবেষণা ও কার্যক্রমে দক্ষ জনবল তৈরি করলেও প্রযুক্তিগত সহায়তা ও সরকারের নীতিগত সহায়তা না পেলে অধরাই থেকে যাবে দেশের সমুদ্র সম্পদ। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। অনাবৃষ্টি ও দাবদাহে বিপর্যস্ত হবিগঞ্জের চা বাগানগুলো। নতুন কুড়ি না আসায় গত বছরের তুলনায় উৎপাদন কমেছে প্রায় 80%। এতে উৎপাদন লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতির শঙ্কা শিল্প সংশ্লিষ্টদের। শঙ্কা আছে জলবায়ু পরিবর্তনের কারণে খরার প্রভাব আরও দীর্ঘ হতে পারে। হবিগঞ্জ থেকে কাজল সরকারের প্রতিবেদন। রং হারিয়ে বিবর্ণ বিস্তীর্ণ চা বাগান, অথচ এ সময় সবুজ পাতায় ঢেকে থাকার কথা প্রতিটি বাগান। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় রোদ আর শুকনো আবহাওয়ায় তামাটে রং ধারণ করেছে চা গাছ। সাধারণত মার্চ মাসে সবচেয়ে মানসম্পন্ন চা উৎপাদন হয়। এজন্য জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বাগানে 5 থেকে 7 ইঞ্চি পানির দরকার হয়, যার জন্য নির্ভর করতে হয় বৃষ্টির উপর। তবে চলতি মৌসুমে এখন পর্যন্ত বৃষ্টি না হওয়ায় খরায় পড়ছে হবিগঞ্জের 24টি চা বাগান। চাটা পুরাটা হচ্ছে আপনার রেইনের উপর ডিপেন্ড করে। এই বছর আপনার নভেম্বর অক্টোবরের পরে একবারে রেইন সিজ হয়ে গেছে, যেটার জন্য আমাদের প্রোডাকশন অ্যাজ ওয়েল এস আমাদের কোয়ালিটি দুইটাতেই হ্যাম্পার হচ্ছে আর কি। চলতি বছর দেশে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা 9,30,00,000 কেজি। তবে গত বছরের এ সময়ের তুলনায় চলতি বছর চায়ের উৎপাদন কমেছে প্রায় 80%। তাদের দাবি, শিগগিরই বৃষ্টির দেখা মিললেও খরার প্রভাব কাটাতে সময় লাগবে আরও অন্তত 2 থেকে 3 মাস। গত বছর আমার প্রোডাকশন ছিল 25,000 কেজি
ওয়ারেজ এই বছর হয়তো মাত্র 5,000। এই নিশ্চয়ই কি হইলাম, তা আমি তার মানে এখানে পিছায় গেলাম। এই যে এফেক্টটা, এটা কিন্তু ডিউরেশনটা হবে এপ্রিল, মে, জুন। এই বছর আমাদের টার্গেট হইল 103 মিলিয়ন কেজি উৎপাদনের, কিন্তু এখনের যে অবস্থা, গত 3 মাস কোনো ধরনের কোনো বৃষ্টিপাত নাই। এটা চা বাগান এত প্রচণ্ড খরার মধ্যে টেম্পারেচার এত হাই, এই চা বাগানকে কোনো অবস্থাতেই বাঁচায় রাখা আমাদের পক্ষে সম্ভবপর হচ্ছে না। এদিকে সংকট কাটাতে কৃত্রিম সেচের বিষয়টি বেশ ব্যয়বহুল। এছাড়া চা শিল্প বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় থাকায় সেচ, বিদ্যুৎ বা ব্যাংক ঋণের সুবিধা পেতে নানা সমস্যার মুখোমুখি হতে হয় বাগান মালিকদের। তাই অর্থনৈতিকভাবে অন্যতম গুরুত্বপূর্ণ খাতটি কৃষি মন্ত্রণালয়ের আওতায় নেয়ার তাগিদ তাদের। এখন আমাদের কৃষি রিয়াতে, কিন্তু যেহেতু একসময় চা এক্সপোর্ট করতে দেখে আমরা ছিলাম গিয়া বাণিজ্য মন্ত্রণালয়। যে কোনো একটা মন্ত্রণালয়ের কাছে দিয়ে যদি আমাদের কৃষি মন্ত্রণালয় দেয়, তাহলে হয়তো বা এটা সমস্যার সমাধান হতে পারে। এখন সরকারের মাধ্যমে যদি বিদ্যুতায়নের ব্যবস্থা করা হয়, সেচের মাধ্যমে যদি এই ধরনের ফ্যাসিলিটিস সরকার চা বাগানের দিকে মনোনিবেশ করেন, তাহলে আমার মনে হয় কিছু একটা উন্নত করা সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে অনাবৃষ্টি বা খরা আরও প্রকট হতে পারে। তাই চা শিল্পকে টিকিয়ে রাখতে দরকার কার্যকর পদক্ষেপ। প্রতিবছর কমছে চায়ের উৎপাদন। এতে একদিকে যেমন মালিকপক্ষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি আয় কমেছে শ্রমিকের। এ অবস্থায় চা শিল্পের সাথে জীবন জীবিকা নির্ভরশীল লাখ লাখ শ্রমিক তাদের ভবিষ্যৎ জীবিকা নিয়ে দুশ্চিন্তায়। কাজল সরকার, এখন হবিগঞ্জ। পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড়ে আয়োজন করা হয়েছে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব অষ্টমী স্নান। পাপমোচনের আশায় নদের দুপাড়ে নামে পুণ্যার্থীদের ঢল। ভোর 5টা থেকে এই ময়মনসিংহ নগরীর থানাঘাট, কাচারিঘাট, গুদরাঘাট সহ নদের ওপারে শম্ভুগঞ্জ ঘাটে বিশাল এলাকা জুড়ে এই পুণ্য স্নান অনুষ্ঠিত হয়। পবিত্র মন্ত্র উচ্চারণ করে ফুল, কলা, আম, ডাব, হর্তকি সহ ভক্তি মন্ত্রের সাথে পুণ্যার্থীরা মেতে ওঠেন স্নান উৎসবে। বিকেল 5টা পর্যন্ত পুণ্য স্নান ও পূজা চলবে। এদিকে সারা বছরের গ্লানি আর পাপমোচন করতে জামালপুরেও আয়োজন করা হয় পুণ্য স্নানের। এ আয়োজন ঘিরে জামালপুরের দয়াময়ী মন্দিরের মাঠে বসেছে গ্রামীণ অষ্টমী মেলা। ঈদের ছুটিতে দর্শনার্থীর ভিড় বেড়েছে পঞ্চগড়ের জেলা প্রশাসনিক পার্কে। বাহারি ফুল ফলের গাছ, ফোয়ারা আর নানা স্থাপনায় মুগ্ধ বিনোদন প্রেমীরা। পার্ক ঘিরে জমে উঠেছে প্রত্যন্ত এলাকার ব্যবসা বাণিজ্য। আরও জানাচ্ছেন লুৎফুর রহমান। পঞ্চগড় জেলা শহরের অদূরেই কর্তা নদীর তীর ঘেঁষে নির্মিত জেলা প্রশাসন ইকো পার্ক। ঢুকতেই চোখে শান্তি যোগায় রং বেরঙের ফুলের গাছ, রয়েছে বাঁশ-বেতের তৈরি নানা স্থাপনা। ঈদের আমেজে পার্কের সৌন্দর্যে মুগ্ধ বিনোদন প্রেমীরা। স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে 21 একর খাস জমিতে প্রায় 54 লাখ টাকা ব্যয়ে এই পার্ক নির্মাণ করেন জেলা প্রশাসক। 20,000 ফুল ফলের গাছের পাশাপাশি রয়েছে পানির ফোয়ারা, লেক সহ দারুণ সব স্থাপনা। ঈদের ছুটিতে 30 টাকার টিকিটের বিনিময়ে পরিবার পরিজন নিয়ে পার্কের সৌন্দর্য উপভোগ করেন দর্শনার্থীরা। এছাড়া পার্ক ঘিরে জমে উঠেছে প্রত্যন্ত এলাকার ব্যবসা বাণিজ্য। সে দেখতেছে অনেক মনোরম একটা জায়গা, যেমন ফুল আছে, সৌন্দর্য আছে, একটা ঝর্ণা আছে। ঢাকায় তো এরকম আমরা পাই না আসলে, তাই এই জায়গাটাতে হচ্ছে আমার এই পার্কটা অনেক ভালো লেগেছে। শহরের যে ধুলাবালির একটা ইটকাট পাথরের ভিতরে থাকে সবাই, সেখান থেকে এসে একটু যে মুক্ত বাতাস পাচ্ছি। গাছগুলো বড় হলে, তারপরে আরো যে পরিকল্পনাগুলো আছে সেগুলো বাস্তবায়ন হলে আরো সুন্দর হবে আশা করছি। শুধু আমাদের বিনোদনের জায়গা না, এই জায়গার দিকে আমরা আমাদের অর্থের একটা জোগাড় করতে পারবো ইনশাআল্লাহ। জেলা প্রশাসনের এমন উদ্যোগের প্রশংসা করছেন পরিবেশবিদরা। জানান দেশি বিদেশি ফুল ও ফলের গাছ পার্কের সৌন্দর্যে যোগ করেছে নতুন মাত্রা। আর এটিকে দেশের শীর্ষমানের ইকো পার্ক হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানান জেলা প্রশাসক। সম্পূর্ণ গাছগুলো যখন একটা নিজস্ব রূপ পাওয়া শুরু করবে, সেক্ষেত্রে আমাদের দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা এবং এটা একটা পঞ্চগড়ের পর্যটন নগরী হিসেবে যে সম্ভাবনা সেটা সৃষ্টি হবে, এবং পাশাপাশি যে পঞ্চগড়ের একটা অনন্য একটা পার্ক হিসেবে এটা স্থাপিত হবে বলে আমরা আশা করি। আমরা ধীরে ধীরে পার্কটিকে আমরা আরো সৌন্দর্য বর্ধন করব, এবং আশা করছি খুব অচিরেই এই পার্কটি আমাদের জেলার মধ্যে এবং দেশের মধ্যে এটি শীর্ষস্থানীয় পার্ক হিসাবে এটি আমরা তৈরি করতে সক্ষম হব। আগামী কয়েক বছরের মধ্যে পার্কটি জেলার অন্যতম বিনোদন কেন্দ্রে পরিণত হওয়ার পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের।
লুৎফর রহমান, এখন পঞ্চগড়। বিশ্বব্যাপী সম্পূরক শুল্ক আরোপ করে মুক্তির আশ্বাস দিলেও প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিক মন্দার দিকে ঠেলে দিচ্ছেন বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তাদের মতে ট্রাম্পের শুল্ক নীতির কারণে বাণিজ্য যুদ্ধ শুরু হলে কেবল যুক্তরাষ্ট্র নয়, ক্ষতিগ্রস্ত হবে বিশ্ব অর্থনীতিও। এদিকে ট্রাম্পের আরোপিত 37% শুল্কের জেরে যুক্তরাষ্ট্রে বাজার হারাতে পারে বাংলাদেশের তৈরি পোশাক খাত, এমনটাও আশঙ্কা বিশ্লেষকদের। আরও জানাচ্ছেন সতীর্থ কর্মকার। যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ফিরিয়ে আনবেন স্বর্ণযুগ। সম্পূরক শুল্ক আদায়ের মাধ্যমে কয়েক ট্রিলিয়ন ডলার যোগ করবেন মার্কিন অর্থনীতিতে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই স্বপ্নের সাথে বাস্তবের যোগসূত্র কতখানি, এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, সম্পূরক শুল্ক থেকে বাঁচতে বিদেশি প্রতিষ্ঠানগুলো মার্কিন ভূখণ্ডে পণ্য উৎপাদন শুরু করতে বাধ্য হবে। এতে লাভবান হবে যুক্তরাষ্ট্রের শ্রমিক ইউনিয়ন, বাড়বে বিদেশি বিনিয়োগও। যদিও অনেকের আশঙ্কা, এতে করে যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে ছন্দ ফিরলেও সম্পূরক শুল্কের জেরে অর্থনৈতিক মন্দা এড়াতে পারবে না ওয়াশিংটন। গ্লোবাল মার্কেটে হবে ভয়াবহ অবস্থা, সারা বিশ্ব একটা অর্থনৈতিক অস্থিরতার মধ্যে পড়ে যাবে। মাথায় রাখতে হবে যে বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা কখনোই অস্থিরতা পছন্দ করে না। অর্থনীতিবিদরা বলছেন যে এর ফলে প্রবাবলি আমেরিকায় একটা রিসেশন দেখা যেতে পারে। বিশ্লেষকরা আরও বলছেন, গেল নির্বাচনে ডেমোক্রেটদের হারের অন্যতম কারণ ছিল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। ট্রাম্প ক্ষমতায় এসেছিলেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর ম্যান্ডেট নিয়েই। কিন্তু যুক্তরাষ্ট্রের বাজার এখনও চড়া, কারণ কলা, অ্যাভোকাডো, ভোজ্য তেল ও গরুর মাংস সহ বেশ কিছু নিত্যপণ্য বিদেশ থেকে আমদানি করে ওয়াশিংটন। বিশেষজ্ঞদের মতে, গ্রোসারি পণ্যের দাম নাগালের বাইরে চলে গেলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে যুক্তরাষ্ট্রের নিম্ন আয়ের মানুষ, যাদের ভোটে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসেছেন ট্রাম্প। ট্রাম্প সাহেব ক্ষমতা এসেছিলেন কিন্তু দ্রব্যমূল্য কমাবেন এই প্রতিশ্রুতি দিয়ে, কিন্তু আমরা এখন দেখছি কি উল্টো, সর্বক্ষেত্রে দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে। এবং আরো মজা হচ্ছে যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে কারা? সবচেয়ে কম আয় মানুষেরা, সবচেয়ে কম সক্ষম মানুষেরা, দরিদ্র মানুষেরা। এদিকে বাংলাদেশি পণ্যে 37% শুল্ক বসালে স্বাভাবিকভাবেই যুক্তরাষ্ট্রের বাজারে চাহিদা কমে যাবে, যার সবচেয়ে বড় প্রভাব পড়বে বাংলাদেশের তৈরি পোশাক খাতে। ভয়টা হচ্ছে অন্যখানে, ভয়টা হচ্ছে যে দামটা যাতে না বাড়ে সেজন্য বাংলাদেশের উৎপাদকরা কি করতে পারে? উৎপাদকরা এই খরচটা, এই অতিরিক্ত ব্যয়টা শ্রমিকদের উপর চালিয়ে দিতে পারে। যে শ্রমিক এখন 100 টাকা বেতন পায়, হয়তো আগামীকাল সে বেতন পাবে 80 টাকা। সংশ্লিষ্টদের মতে, পোশাকের দাম বাজারের চাহিদা অনুযায়ী নির্ধারণ করতে গিয়ে গার্মেন্টস কর্মীদের মজুরির ওপর ছুরি-কাঁচি চালাতে পারে মালিকপক্ষ। কারণ যুক্তরাষ্ট্রে তৈরি পোশাকের বাজার ধরার জন্য মুখিয়ে আছে চীন ও ভারতের মতো দেশ। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। ডোনাল্ড ট্রাম্পের অস্বাভাবিক শুল্ক আরোপ ঘোষণার পর টালমাটাল যুক্তরাষ্ট্রের অর্থনীতি। গেল দুদিনে 5 লাখ কোটি ডলারের বেশি বাজার মূল্য হারিয়েছে ওয়াল স্ট্রিট, যা 2020 সালের করোনা মহামারীর পর সর্বোচ্চ। আর জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর এই সংখ্যা পৌঁছেছে প্রায় 8 লাখ কোটি ডলারে। অপ্রত্যাশিত শুল্ক আরোপের কারণে প্রবৃদ্ধি কমার পাশাপাশি বেকারত্ব ও মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের প্রধান। জেপি মর্গানের পূর্বাভাস বলছে, চলতি বছর মার্কিন অর্থনীতির মন্দায় পড়ার সংখ্যা 60%। এদিকে ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদে মার্কিন পণ্য আমদানিতে 34% শুল্ক আরোপ ঘোষণা দিয়েছে চীন, যা কার্যকর হবে 10 এপ্রিল থেকে। ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভিডিতে রুশ মিসাইল হামলায় নিহত হয়েছে কমপক্ষে 18 জন, আহত হয়েছে অর্ধ শতাধিক। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, শহরটিতে ইউক্রেনীয় সামরিক বাহিনী ও পশ্চিমা প্রশিক্ষকদের গোপন বৈঠকের সময় চালানো হয় এই হামলা, যাতে নিহত হয়েছেন কমপক্ষে 85 জন। যদিও দাবির পক্ষে কোনো প্রমাণ সরবরাহ করতে পারেনি মন্ত্রণালয়। জ্বালানি স্থাপনায় হামলার মাধ্যমে রাশিয়ার বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন জেলেনস্কি। ইউক্রেনীয় প্রেসিডেন্টের দাবি, শান্তি চুক্তির আওতায় বিদেশি সেনা মোতায়েনের বিষয়ে ফ্রান্স ও যুক্তরাজ্যের সঙ্গে আলোচনা হয়েছে, যা চলতি মাসের মধ্যে দেখতে পারে আলোর মুখ। দেশের ক্রীড়াঙ্গনের খবর। ডিপিএলের মাঝপথেই ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ। জাতীয় দলের ক্রিকেটারদের ছাড়াই অনেকটা পথ পাড়ি দিতে হবে ডিপিএলের অনেক ক্লাবকে। লিটন, নাহিদ, রিশাদরা খেলতে যাবেন পিএসএলে। তবে চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত দলগুলো। আর প্রতিবন্ধকতা থাকলেও টুর্নামেন্টের মাঝে 80% বেতন পরিশোধের নজির আবাহনীর। আরও জানাচ্ছেন আরিফুল ইসলাম সাহাব। ইচ্ছা থাকলে উপায় হয়, লিগ শেষ হয় কিন্তু বেতন পরিশোধ হয় না।
ঘরোয়া ক্রিকেটে এমন অভিযোগ বহু পুরনো, তবে আবাহনী বরাবরই ব্যতিক্রম। চলতি ডিপিএলে ইতিমধ্যেই ক্রিকেটারদের ৮০% বেতন পরিশোধ করেছে দলটি। আর্থিকভাবে এবছর অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্তটাকে কাটিয়ে ওঠার জন্য পেমেন্ট সিস্টেমটা খুব ভালো করার চেষ্টা করেছি। ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেন, ফার্স্টে একটা ভালো পেমেন্ট করেছি, ঈদের আগে আরেকটা পেমেন্ট করে প্রায় 80%, অলমোস্ট 80% পেমেন্ট ক্লিয়ার। আসন্ন জিম্বাবুয়ে টেস্ট সিরিজকে সামনে রেখে ১২ তারিখ থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। শীর্ষ দলগুলোর অনেক ক্রিকেটারকেই যোগ দিতে হবে ক্যাম্পে, সেটা নিয়েও আছে ভিন্ন পরিকল্পনা। টেস্ট প্লেয়াররা হয়তো বা সেই ম্যাচে আনঅ্যাভেলেবেল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যদি সেটা হয়ে থাকে সব টিমের জন্যই সেটা ঘটবে। আর যদি আমরা সবাইকে পাই সেটা তো আমি হ্যাপি থাকবো, আমি চাই যে আসলে আমার পুরো দল নিয়েই খেলার জন্য। বাট যদি বোর্ডের কোনো সিদ্ধান্ত হয় সেটাকেও আমরা সাপোর্ট করার চেষ্টা করব। প্রথম টেস্টের পর পিএসএল খেলতে যাবেন নাহিদ রানা। ডিপিএল এর বাকি সময়টাই গতিময় এই পেসারকে পাবে না আবাহনী। তবুও ক্রিকেটারদের এনওসি পাওয়ার বিষয়টাকে ইতিবাচকভাবেই দেখছেন দলটির কোচ হান্নান সরকার। যদি আমরা 12 তারিখের ম্যাচে নাহিদকে পাই সেটা এক ধরনের প্ল্যান হবে, আর যদি না পাই সেটা এক ধরনের প্ল্যান হবে। তবে নাহিদকে এনওসি যে দেওয়া হয়েছে পিএসএলের জন্য, আমার মনে হয় যেটা পজিটিভভাবে চিন্তা করা যায়। শুধু নাহিদ না, বাকি যাদেরকে রিশাদ, লিটন যারাই যাচ্ছে, তাসকিন, আমার মনে হয় যারাই যাচ্ছে, আমার মনে হয় সবাইকে এনওসি দেওয়ার এই বিষয়টা কিন্তু কালচারটা গত বছর আমি যখন সিলেকশন প্যানেলে ছিলাম তখনই আমাদের মধ্যে আলোচনা হচ্ছিল যে আমরা। আরিফুল ইসলাম সাহাব, এখন ঢাকা। এখন মানে যে শিরোনামগুলো আরও একবার। ইউনূস মোদি বৈঠকের পর সম্পর্ক ইতিবাচক ধারায় ফেরার আশা বিশেষজ্ঞদের। অপপ্রচার বন্ধ সহ ভিসা কার্যক্রম জোরদার নিয়েও আলোচনা। সেটার প্রকাশ আপনি পাবেন, আপনার ভিসাটা খোলে কিনা, ট্রেন চলাচল শুরু হয় কিনা, সীমান্ত হত্যাকাণ্ড কমছে কিনা। রোহিঙ্গা প্রত্যাবাসনের পথ তৈরি হওয়ায় বিমস্টেক থেকে প্রাপ্তি প্রত্যাশার চেয়েও বেশি। সহযোগিতা বাড়াতে আসিয়ানে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ। ঈদের ছুটি শেষের দিনে কর্মস্থলে ফেরা মানুষের চাপ, সড়ক, রেল, নৌপথে কাল থেকে শুরু অফিস আদালত। একযুগেও শেষ হয়নি একমাত্র মেরিটাইম বিশ্ববিদ্যালয় নির্মাণ। অধরাই থেকে যাচ্ছে ব্লু ইকোনমির স্বপ্ন। এবং ট্রাম্পের শুল্ক আরোপ মন্দার দিকে ঠেলে দিচ্ছে যুক্তরাষ্ট্রকে। $5 লাখ কোটি বেশি বাজার মূল্য হারিয়েছে ওয়াল স্ট্রিট। গ্লোবাল মার্কেটে হবে ভয়াবহ অবস্থা, সারা বিশ্ব একটা অর্থনৈতিক অস্থিরতার মধ্যে পড়ে যাবে। এই ছিল এখন বাণিজ্যের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি, ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন টিভি।